পৃথিবীতে শুরু হয় হঠাৎ করে এক ভয়ঙ্কর তুষারপাতের তাণ্ডব, যার সংস্পর্শে যাওয়া মাত্রই মানুষ মারা যাচ্ছে। পৃথিবীতে হঠাৎ করে এমন ভয়ঙ্কর তুষারপাত কি জন্য হচ্ছে তা জানতে হলে দেখতে হবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ দ্য এটারনাট। একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শুরুটা হয় ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীকে দেখিয়ে, যেখানে একটি লোককে সেফটি স্যুট পরে খাবারের সন্ধান করতে দেখা যায়। দেখা যাচ্ছে পুরো পৃথিবী বরফে ঢেকে গেছে, যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত বরফ আর বরফ। পৃথিবীতে কিছুদিন আগে একটা তুষার জ্বর হয়, যার কারণে পুরো পৃথিবী বরফে ঢেকে গেছে। আর সেই তুষার জ্বরে ছিল বিষাক্ত ভাইরাস, যার কারণে পুরো পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ মারা যায়। তুষার জ্বরটি পুরো পৃথিবীতে একসাথে শুরু হয়েছিল, যার কারণে পুরো পৃথিবী একসাথে বরফে ঢেকে গেছে। এখান থেকে কিছুদিন আগের দৃশ্য দেখানো হয় যখন পৃথিবীর সবকিছু ঠিক ছিল, যেখানে আমরা একটি বোটের মধ্যে 3টি মেয়েকে দেখতে পাই। তারা পার্টি করার জন্য শহর থেকে একটি সমুদ্রের মাঝে এসেছে। তারা এখানে এনজয় করছিল, তখন হঠাৎ করে আশেপাশে সকল লাইট বন্ধ হতে থাকে এবং পুরো শহরের ইলেকট্রিসিটি শাটডাউন হয়ে যায়। তখন আকাশ থেকে একটি বিস্ময়কর আলো দেখা যায়। আলোটা আসছিল পাশের বরফের পাহাড় থেকে। এই আলোর কারণে চারদিকের পরিবেশ অনেক ঠান্ডা হতে থাকে। তারা বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক বিষয় না। তাদের মধ্য থেকে একটি মেয়ে বুটটি চালু করার উদ্দেশ্যে ইঞ্জিন রুমে চলে যায়, কিন্তু বুটের ইলেকট্রিসিটি কোনো কাজ করছিল না। হঠাৎ করে মেয়েটার সাথে থাকা 2 জন বান্ধবী নিচে পড়ে যায়। মেয়েটা খুব ভয় পায় আর জানালা দিয়ে দেখতে পায় প্রচন্ড পরিমাণ তুষার পড়ার কারণে তার 2 বান্ধবী সেখানেই মারা যায়। সিন শিফট হয়ে আমরা স্পেনের কয়েকদিন পরের দৃশ্য দেখতে পাই। স্পেনের সাধারণ জনগণ আন্দোলন করছিল, কারণ সেদিন রাতে পুরো শহরের ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর এখন পর্যন্ত শহরে ইলেকট্রিসিটি স্বাভাবিক হয়নি। তারা তাদের প্রয়োজনের তুলনায় অনেক কম ইলেকট্রিসিটি পাচ্ছে, আর তাদের এই আন্দোলনের কারণে পুরো শহরের রাস্তায় জ্যাম সৃষ্টি হয়। এর মাঝে জোয়ান নামের একজন ব্যক্তিকে আমরা দেখতে পাই, যে তার বন্ধুদের সাথে পার্টি করার উদ্দেশ্যে বের হয়ে এখন জ্যামের মধ্যে আটকা পড়ে আছে। জোয়ান তার বন্ধু অ্যালেক্সের বাড়িতে পৌঁছে দেখে সে আসার অনেক আগেই তার বাকি সকল বন্ধুরা সেখানে চলে আসছিল। তারা টিভিতে একটি নিউজ দেখছিল, একটি কারখানাতে আগুন লাগার কারণে সেখানে বিষাক্ত গ্যাস লিক হয়ে গেছে। যদি সেই গ্যাস বের হয়ে আসে তাহলে খুব বিপজ্জনক হবে, আর শহরের পরিবেশ বিষাক্ত গ্যাসে দূষিত হয়ে যাবে। তারপর তারা তাদের গেমস খেলা শুরু করে। তাদের অর্ডার করা ওয়াইনের বোতলটিও চলে আসে। হঠাৎ করে সেখানে জেনারেটর বন্ধ হয়ে যায়, আর অ্যালেক্সের ওয়াইফ চিৎকার করে উঠে। তার চিৎকারের আওয়াজ শুনে তারা গিয়ে দেখতে পায় তাদেরকে পার্সেল দেওয়া ডেলিভারি ম্যানটি রাস্তায় মরে পড়ে আছে, আর তার শরীরের উপর আকাশের উপর থেকে স্নোফল পড়ছে। এটা দেখে তারা খুবই আশ্চর্য হয়ে যায়, কারণ তাদের শহরে এর আগে কখনো এমন ভাবে বরফ পড়েনি। আর এখন তো বরফ পড়ার কথাই না, কারণ এখন চলছে গ্রীষ্মকাল। তখন তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ বরফ না, নিশ্চয়ই এই বরফের মধ্যে কোনো বিষক্রিয়া রয়েছে, যার কারণে এর স্পর্শে যাওয়া মাত্রই মানুষ মারা যাচ্ছে। তখন সবাই মিলে দ্রুত তাদের বাড়ির সকল দরজা জানালা বন্ধ করতে থাকে, যাতে তাদের বাসার ভেতরে কোনো বরফের বিষক্রিয়া ঢুকতে না পারে। অ্যালেক্স বাদে বাকি সবাই তাদের ফ্যামিলি নিয়ে খুব চিন্তিত ছিল, কারণ তাদের পরিবার এখন বাড়িতে একা। আর সব থেকে ভয়ানক ব্যাপার হলো তাদের ফোন এবং ইলেকট্রিক কোনো ডিভাইস কাজ করছে না, যার কারণে তারা বাড়িতে কোনো যোগাযোগ করতেও পারছে না। এর মধ্যে তাদের এক বন্ধু বাহিরে বিপদ থাকা সত্ত্বেও একটা কোট মাথায় দিয়ে বাহিরে বের হয়। সে ভেবেছিল কোট মাথায় দেওয়ার কারণে হয়তোবা তার কিছু হবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সেখানে মৃত্যু হয়। তার এমন মৃত্যু দেখে ভেতর থেকে বাকি সবাই খুব কষ্ট পায়, কিন্তু তাদের হাতেও করার কিছু ছিল না, কারণ বাহিরে গেলে তারাও মারা যাবে। সবাই খুব চিন্তিত হয়ে পড়ে এবং কিভাবে পরিস্থিতি সামাল দেবে তা নিয়ে চিন্তা করতে থাকে। হঠাৎ করেই তারা নিচে কোনো কিছুর আওয়াজ শুনতে পায়। তারা সবাই হারিকেন নিয়ে নিচে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় দরজার ওপাশ থেকে কেউ সাহায্য চাচ্ছে, কিন্তু এই দরজা খোলার চাবি তাদের কাছে নেই, কারণ এই দরজাটা মূলত ব্যবহার করা হয় না, যার কারণে তারা সিদ্ধান্ত নেয় দরজাটা ভেঙে ফেলবে। একটা হাতুড়ি দিয়ে তারা দরজাটা লক ভেঙে ফেলে। লক ভেঙে ফেলার পর তারা অপর প্রান্তে একটি মেয়েকে দেখতে পায়, যে ছিল একজন ডেলিভারি গার্ল। সে জানায় তার সাইকেলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে সে এখানে বসে সাইকেলটি ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু যখন বের হতে যাবে তখন বাহিরে বরফ পড়তে থাকে, আর বরফ পড়ার কারণে মানুষের মৃত্যু হচ্ছে দেখে সে এখান থেকে আর বের হয় না। আর সেখানে থাকা একটি প্লাস্টিকের কাগজ দিয়ে সে তার পুরো শরীর ঢেকে নেয়, যার কারণে তার আর কিছু হয় না। মেয়েটির কথা শুনে জোয়ানের মাথায় একটা বুদ্ধি আসে। সে চিন্তা করে মেয়েটির মতো সেও বাড়িতে যাবে, কারণ বাড়িতে তার স্ত্রী এবং মেয়ের জীবন ঝুঁকিতে আছে। এর থেকে জোয়ান বুঝতে পারে শরীর ভালোভাবে ঢেকে রাখতে পারলে তাহলে কোনো রকম ক্ষতি হবে না। জোয়ান তখন অ্যালেক্সের গ্যারেজের একটি গাড়ি চালু করতে চায়, কিন্তু কোনোভাবে গাড়িটি স্টার্ট নেয় না। জোয়ান তখন বুঝতে পারে তাকে এখন পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। অ্যালেক্স তখন জোয়ানকে বাড়ির ভিতরে নিয়ে আসে এবং বাড়ির ভিতর থেকে সবাই মিলে প্লাস্টিকের কাগজ দিয়ে একটি সেফটি স্যুট বানিয়ে দেয়, সাথে একটি গ্যাস মাস্কও পরিয়ে দেয়, যাতে করে নিঃশ্বাসের মাধ্যমে তার ভিতরে কোনো রকমের বিষক্রিয়া না যেতে পারে। এরপর যখন সকাল হয় জোয়ান তাদের সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়। তখন উপর থেকে আস্তে আস্তে স্নো পড়তে থাকে। সৌভাগ্যবশত দেখা যায় তার সেফটি স্যুটটি কাজে দিয়েছে, সে বিষাক্ত স্নোফলের হাত থেকে বেঁচে যায়। জোয়ান রাস্তার পরিস্থিতি দেখে অনেক অবাক হয়, কারণ এক রাতের মধ্যে শহরের সবকিছু একদম ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাটে মানুষ তো দূরের কথা, জীবিত কোনো পশু পাখিও নেই। রাস্তার আশেপাশে শুধু মানুষের মৃতদেহ পড়ে আছে। তাপমাত্রা আস্তে আস্তে আরো কমে আসছিল। জোয়ানের কাপড়ও এই
শীতকে হার মানাতে পারছে না। তাই জোয়ান শর্টকাট রাস্তা খোঁজার জন্য একটি ম্যাপ বের করে এবং একটি শর্টকাট রাস্তায় হাঁটা শুরু করে। পরবর্তীতে সে রেল লাইনের রাস্তা ধরে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর তার হুঁশ উড়ে যায়। সে দেখে একটা চলন্ত ট্রেন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে আর চতুর্দিকে লাশের উপর লাশ পড়ে আছে। সেই ট্রেনের ভিতর অনেক মানুষ বন্দী অবস্থায় ছিল। হয়তো তারা ট্রেনের ভিতর থাকাকালীন বাইরে বরফ পড়তে শুরু করে, যার কারণে তারা নিজেদেরকে ট্রেনের ভিতরে লক করে ফেলে। এখন চাইলেও তারা বাইরে বের হয়ে আসতে পারছে না, কারণ বাইরে বের হলেই তারা মারা যাবে। আবার ভেতরে থাকলেও তারা না খেতে পেয়ে মারা যাবে। তাই তারা জোয়ানের কাছে সাহায্য চাচ্ছিল। জোয়ান তখন ট্রেনের ভিতরে চলে যায় এবং তাদেরকে একটি পানির বোতল দিয়ে বলে তার কাছে আপাতত এখন কিছুই নেই। সে শহরের দিকে যাচ্ছে আর সে চেষ্টা করবে তাদেরকে সাহায্য করার, ততক্ষণ তারা যেন বাইরে বের না হয়, কারণ বাইরে বের হলে স্নোফলের কারণে তাদের মৃত্যু হবে। অবশেষে জোয়ান তার বিল্ডিং পর্যন্ত এসে পৌঁছায়। সে খুব দ্রুত তার অ্যাপার্টমেন্টে চলে যায়। সেখানে গিয়ে তার স্ত্রী ইলারাকে দেখতে পায়। জোয়ান এখানে জানতে পারে তার মেয়ে ক্লারা বাড়িতে নেই। গতকাল রাতে সে তার বান্ধবীদের সাথে একটি পার্টি করতে গিয়েছিল। এটা শুনে জোয়ান অনেক রেগে যায়। এর থেকে বেশি খারাপ খবর হলো ইলারা তার মেয়ের বান্ধবীর অ্যাড্রেসও জানে না। জোয়ান সিদ্ধান্ত নেয় সে তার মেয়ে ক্লারার স্কুলে যাবে এবং সেখান থেকে অ্যাড্রেস সংগ্রহ করবে। যখন সে যাওয়ার জন্য দরজা খুলে তখন দেখে আশেপাশে সকল প্রতিবেশী তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। জোয়ানের বরফ থেকে বেঁচে থাকার ব্যাপারটা জানাজানি হয়ে গেছে, যার কারণে সবাই মনে করে জোয়ানের কাছে নিশ্চয়ই বিশেষ কোনো শক্তি আছে যার মাধ্যমে জোয়ান বেঁচে গেছে। জোয়ান তাদেরকে বোঝায় তার কাছে বিশেষ কোনো শক্তি নেই, সে শুধু সেফটি স্যুট পরে বরফ থেকে নিজেকে সেভ করেছে। তখন একজন ব্যক্তি এসে সেই সেফটি স্যুটটাই চায়, কারণ বিল্ডিং এর মধ্যে একজন মহিলা নিজেকে শেষ করে দিয়েছে আর সে পানির কল ছেড়ে রেখেছে, যার কারণে বিল্ডিং এর সব পরিষ্কার পানি শেষ হয়ে গেছে। জোয়ান বলে আগে সে তার মেয়েকে খুঁজে বের করবে, তারপর সে তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যেতে থাকে। সেখানে একজনের কাছেও পিস্তল ছিল। সে তখন জোয়ানদের ফলো করে এবং পিছন থেকে গুলি করতে থাকে। জোয়ান তখন তার স্ত্রীকে নিয়ে নিচের একটি অ্যাপার্টমেন্টে চলে আসে এবং সেটার দরজা লক করে দেয় যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। ততক্ষণে সেই লোকগুলো দরজার সামনে চলে আসে এবং তারা তাদেরকে ধরার জন্য দরজাটা ভাঙতে থাকে। জোয়ান তখন তার সেফটি স্যুটটি তার স্ত্রী ইলারাকে পরিয়ে দেয় এবং তাকে সরাসরি ক্লারার স্কুলে যেতে বলে। যদিও ইলারা জোয়ানকে ছেড়ে যেতে চাচ্ছিল না, তারপরও জোয়ান বলে তাদের মেয়ের জন্য হলেও তাকে এখান থেকে যেতে হবে। সে যেভাবে হোক নিজেকে সুরক্ষিত রাখবে আর বেঁচে থাকলে আবার দেখা হবে। এই বলে জোয়ান ইলারাকে বাহিরে বের করে দেয়। ঠিক তখনই বিল্ডিং এর লোকেরা দরজা ভেঙে ফেলে এবং ভিতরে ঢুকে পড়ে। জোয়ান তাদেরকে দেখে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে তার মাথাটা ঢুকিয়ে দেয় আর জানালাটা ভেঙে ফেলে, যার কারণে বাইরে স্নোফল ভেতরে আসতে শুরু করে আর সেটা দেখে সবাই রুম থেকে পালিয়ে যায়। তখন জোয়ান জানালা দিয়ে লাফ দেয় এবং নিচে একটি গাড়ির উপরে পড়ে। ঠিকমতো শ্বাস নিতে না পারার কারণে সেখানে সে অজ্ঞান হয়ে যায়। যখন তার গান ফিরে নিজেকে সে একটি গাড়ির ভিতরে দেখতে পায়। গাড়ির ভিতরে সে তার স্ত্রী ইলারা এবং তার বাকি বন্ধুদেরকেও দেখতে পায়, যারা সেফটি স্যুট নিয়ে তাদেরকে সেভ করতে আসছিল। সৌভাগ্যবশত তাদেরকে সেখান থেকে সেভ করে নেয়। তারপর তারা সেখান থেকে অ্যালেক্সের বাড়িতে চলে আসে। তারা সবাই মিলে যুক্তি করতে থাকে এখন তাদের কি করা উচিত, কিন্তু তারা কেউ জানে না বাকি জায়গা তাদের জন্য এখনো সুরক্ষিত আছে কিনা। কিছুক্ষণ পর তারা জানালা দিয়ে দেখতে পায় একজন লোক তাদের গাড়ির টায়ারের দাগ ফলো করে তাদের বাড়ির দিকে আসছে। তারা নিচে গিয়ে তার উপর গান পয়েন্ট করে। সে জানায় তার নাম বনেডু। সে এখান থেকে কিছু দূরে সার্ভাইভারদের সাথে থাকছে। সে জানায় সে যে সার্ভাইভারদের সাথে থাকছে সেখানকার খাবার পানি প্রায় শেষ হয়ে এসেছে, যার জন্য সে খাবার পানির জন্য এদিক সেদিক ছোটাছুটি করছে। তখন অ্যালেক্স তাকে কিছু খাবার পানি দিয়ে দেয়। তাদের কথাবার্তার মাঝে কেউ খেয়াল করেনি তাদের এক বন্ধু অ্যালেক্সের গাড়ি নিয়ে বের হয়ে যায়। রাস্তায় বের হওয়ার পর সে বড় বড় আগুনের উল্কাপিণ্ড পড়তে দেখে, যার কারণে সে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে আর সেই অ্যাক্সিডেন্টের ফলে সেখানেই তার মৃত্যু হয়। অপরদিকে জোয়ান এবং ইলারা তাদের মেয়েকে খোঁজার জন্য অস্থির হয়ে পড়ে। তাই রাতের আধারে তারা মেয়েকে খোঁজার জন্য বের হয়ে পড়ে। রাত হওয়ার কারণে তুষারপাতের গতি অনেকটা বেশি ছিল এবং ভালোভাবে সামনের রাস্তা দেখা যাচ্ছিল না। তারা একটি গাড়ি খুঁজতেছিল আর সৌভাগ্যবশত তারা একটি গাড়ি পেয়েও যায়। এমন সময় তারা গাড়ির আওয়াজ শুনে, যার কারণে তারা সেই গাড়িটার মধ্যে লুকিয়ে পড়ে। তারা বুঝতে পারে শহরে তাদের মতো বিভিন্ন গ্রুপ খাবার এবং পানির জন্য ঘুরে বেড়াচ্ছে আর তারা দোকানপাট এবং সুপার শপগুলো থেকে পানি এবং খাবার পানি চুরি করছে। আর তারা সেই সমস্ত খাবার এবং পানি নিজেদের কাছে সংরক্ষণ করে রাখছিল যাতে তারা বেশি দিন সার্ভাইভ করতে পারে। কিছুক্ষণ গাড়ির মধ্যে চুপ করে লুকিয়ে থাকার পর তারা বুঝতে পারে সবাই সেখান থেকে চলে গেছে। তখন তারা তার মেয়ের স্কুলে চলে আসে। সৌভাগ্যবশত তারা তাদের মেয়ের বান্ধবীর অ্যাড্রেস খুঁজে পায় আর তারা যখন সেই স্কুল থেকে বের হবে স্কুলের ক্যান্টিনের ভেতর থেকে আওয়াজ শুনতে পায়। তখন তারা ক্যান্টিনের দরজা খুলে দেখতে পায় দুদিন আগে যখন পৃথিবীর অবস্থা ঠিক ছিল তখন কিছু বাচ্চারা পাবলো নামের এই বাচ্চাটাকে ক্যান্টিনের ভিতর লক করে রাখে, যার কারণে সে ক্যান্টিনের ভিতরে আটকা পড়ে থাকে। ক্যান্টিনের ভিতর আটকা পড়ে থাকার কারণে সে বেঁচে গেছে আর বাহিরে যারা ছিল বাকি সবাই মারা গেছে। জোয়ান তখন পাবলুকে সবকিছু বুঝিয়ে বলে, কিন্তু পাবলু তার বিশ্বাস করতে চায় না। তাই জোয়ান তাকে জানালার কাছে নিয়ে সবকিছু দেখায়। অপরদিকে অ্যালেক্স এবং তার স্ত্রী দেখে আশেপাশে চোররা সব দোকানে চুরি করছে, তাই আবারও তাদেরকে বাহিরে গিয়ে খাবার জোগাড় করতে হবে, তা না হলে সামনের সময়গুলোতে তাদেরকে না খেয়ে মরতে হবে। অ্যালেক্স এবং তার স্ত্রী একটি গাড়ি নিয়ে বের হয়ে পড়ে খাবার সংগ্রহ করার জন্য। তারা এটাও প্ল্যান করে খাবার সংগ্রহ করার পর নিজেদের বাড়ি এবং গ্যারেজ সব দিক থেকে সিল করে দিবে যাতে বাহিরের কেউ ভেতরে ঢুকতে না পারে, কারণ খাবার শেষ হয়ে যাওয়ার পর বাকি চোরেরা তাদের বাসার উপর অ্যাটাক করতে পারে। কিছু দূর যাওয়ার পর তারা একটি জায়গায়
জায়গায় থামে। সেখানে বিভিন্ন ধরনের লোকাল টুলস ছিল। তারা সিদ্ধান্ত নেয় এখান থেকে বিভিন্ন ধরনের টুলস সংগ্রহ করবে এবং যেটা দিয়ে তাদের বাড়ি সিল করার কাজে ব্যবহার করবে। এই জায়গার ভেতরে এসে তারা দেখতে পায় এখানে তাদের মতোই অনেক সার্ভাইভার রয়েছে, যাদের মধ্যে বার্নেডুও রয়েছে। অ্যালেক্স এবং অ্যানা বুঝতে পারে এটাই বার্নেডু এর বাড়ি। অ্যালেক্স যেহেতু বার্নেডুকে সাহায্য করেছিল, তাই বার্নেডু তাকে সাহায্য করতে চায়। সে তখন অ্যালেক্সকে বলে তারা একটি সেভ আইল্যান্ডের সন্ধান পেয়েছে, যেটা স্নোফলের হাত থেকে এখনো সুরক্ষিত আছে। অলরেডি সেখানে কিছু সার্ভাইভারও রয়েছে, এমনকি সেখানে একটি মিলিটারি ক্যাম্পও তৈরি করা হয়েছে আর মিলিটারিরা সেখানে সুরক্ষা দিচ্ছে। তাই বার্নেডু এবং তার টিম সেই আইল্যান্ডের দিকে রওনা দিবে। অ্যালেক্স চাইলে সে এবং তার টিম তাদের সাথে যেতে পারে। এখানে থেকে তাদের কোনো লাভ নেই, কারণ কিছুদিন পর এমনিতেই এখানকার খাবার এবং পানি সবকিছু শেষ হয়ে যাবে। তারপর এখানে তাদেরকে না খেয়ে মরতে হবে। অ্যালেক্সের কাছে বার্নেডু এর প্রস্তাবটা খুব ভালো মনে হয়। অপরদিকে জোয়ান এবং ইলারা পাবলোকে তার ঘরে পাঠিয়ে তাদের মেয়েকে খোঁজার সিদ্ধান্ত নেয়। তবে পাবলোর ঘরে এসে তারা দেখতে পায় পাবলোর মা বাবা দুজনেই মারা গেছে। পাবলো তার মা বাবাকে মৃত দেখে তার শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে। তাই তাকে দ্রুত একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হয় যেন কিছু ওষুধের ব্যবস্থা করা যায়। ফার্মেসির বাহিরে একজন প্রেগনেন্ট মহিলাকে দেখা যায়। সে বাহিরে একা ছিল, তাই জোয়ান তাকে ভেতরে আসতে দেয়। তবে এটা ছিল একটা ট্র্যাপ। সেই মহিলার সাহায্যে অনেক লোক ফার্মেসিতে ঢুকে জোয়ান থেকে তার গাড়ির চাবি নিয়ে নেয় আর তাকে ইলারার সাথে বাথরুমে বন্ধ করে রাখে। যখন চোরেরা চলে যায় তখন পাবলো বাথরুমের দরজা খুলে দুজনকে বের করে নিয়ে আসে। এখন যেহেতু তাদের কাছে গাড়ি নেই, তাই তারা পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সিদ্ধান্ত নেয়। বাহিরে প্রচুর পরিমাণ তুষার পড়ছিল, যার কারণে তাদের অনেক ঠান্ডা লাগছিল। এখনো তাদেরকে অনেকটা রাস্তা পায়ে হেঁটে পার করতে হবে। হঠাৎ করে জোয়ান সেখানে একটি গাড়ি দেখতে পায়। সে তখন সেই গাড়িটাকে লুট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু গাড়িটির কাছাকাছি যাওয়ার পর সে দেখতে পায় একটি পরিবার তাদের ছোট্ট একটি মেয়েকে নিয়ে বাঁচার চেষ্টা করছে। তখন জোয়ান এই খারাপ কাজটি করতে পারে না, কারণ জোয়ান একজন ভালো মানুষ ছিল। তাই জোয়ান ইলারা এবং পাবলুকে নিয়ে আবার হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তারা সেই ট্রেনের কাছে চলে আসে, যে ট্রেনে একটি বগির মধ্যে অনেকগুলো মানুষ বন্দী ছিল, কিন্তু সেই ট্রেনটির মধ্যে এখন একজন মানুষও ছিল না। জোয়ান বুঝতে পারে হয়তোবা ক্ষুধার জ্বালায় তারা বাহিরে বের হয়ে গেছে আর সেখানে তাদের মৃত্যু হয়েছে। সে তার নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে তাদের জন্য কিছুই করতে পারেনি, এটা ভেবে তার কাছে অনেক খারাপ লাগতে থাকে। এরপর জোয়ান হাঁটতে হাঁটতে পাবলো এবং ইলারাকে নিয়ে অ্যালেক্সের বাড়িতে চলে আসে। এখানে এসে তারা জানতে পারে অ্যালেক্স এবং বাকিরা একটি সেফ আইল্যান্ডের দিকে যাচ্ছে। অ্যালেক্স তখন জোয়ানকে বোঝায় তার মনে হয় না এতক্ষণ পর্যন্ত তার মেয়ে বেঁচে আছে, তাই জোয়ানকে এখন তাদের মেয়েকে খোঁজা বন্ধ করা উচিত। তার উচিত এখন তাদের সাথে সেফ আইল্যান্ডে যাওয়া। জোয়ান এখানে অনেক রেগে যায়, কারণ সে তার মেয়েকে ছাড়া কোথাও যাবে না। তাই সিদ্ধান্ত নিয়ে জোয়ান এবং ইলারা তাদের থেকে আলাদা হয়ে যাবে। অপরদিকে চোরেরা যখন তাদের চুরি করা জিনিস নিয়ে অনেক খুশি ছিল, তখন হঠাৎ করেই তাদের গাড়ির মধ্যে শক্তিশালী কোনো ক্রিয়েচার আক্রমণ করে আর তাদের দুজনকেই সেখানে মেরে ফেলে। এই ক্রিয়েচারগুলো কোথা থেকে আসছে, কেনই বা মানুষকে মারছে, এটা আমরা আরো পরে গিয়ে জানতে পারবো। পরবর্তীতে অ্যালেক্স তার সিদ্ধান্ত পরিবর্তন করে সে জোয়ানের মেয়েকে খোঁজার সিদ্ধান্ত নেয়। এরপর তারা সবাই মিলে সেই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে। তারপর জোয়ানের সাথে সবাই গাড়ি নিয়ে বের হয়ে পড়ে মেয়েকে খোঁজার উদ্দেশ্যে। তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা অনেক গাড়ি পড়ে থাকতে দেখে, আর এই রাস্তাটি গাড়ি দিয়ে এমনভাবে ব্লক করে দেওয়া হয়েছে যার কারণে রাস্তার অপর প্রান্তে কিছুই দেখা যাচ্ছিল না। এমন সময় সেখানে বেশ কয়েকটি মিলিটারি গাড়ি চলে আসে। মিলিটারিরা জওয়ানদেরকে বলে এই জায়গা থেকে যথাসম্ভব দূরে থাকতে আর খুব দ্রুত এই জায়গা ত্যাগ করতে, কারণ এই জায়গাটা ভালো না, যে কোনো সময় তাদের কোনো বিপদ হতে পারে। এই বলে মিলিটারি গাড়িগুলো সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এই কথা শুনে জোয়ান এবং অ্যালেক্সের কিছুটা সন্দেহ হয়, কারণ মিলিটারিরা সম্ভবত তাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। হয়তো এই ব্লক করা রাস্তার পিছনে এমন কিছু রয়েছে যা সোলজাররা সবার কাছ থেকে লুকাচ্ছে। তাই অ্যালেক্স এবং জোয়ান লুকিয়ে সোলজারদের গাড়ি ফলো করে। সোলজাররা যখন বুঝতে পারে তাদেরকে কেউ ফলো করছে, তখন তারা কোনো কিছু বুঝতে না দিয়েই এদিক সেদিক গুলি করতে শুরু করে। আর অ্যালেক্স এবং জোয়ান তাদের গাড়ি পেছনের দিকে আনতে শুরু করে। হঠাৎ করে তাদের গাড়িটা পিছনের দিকে অনেক জোরে উল্টে যায়। আর তখনই তারা বুঝতে পারে সোলজাররা কেন তাদেরকে এখান থেকে দূরে থাকতে বলেছে, কারণ তারা দূর থেকে দেখতে পায় সে ব্লক করা রাস্তার পিছনে বড় বড় দানবাকৃতির ক্রিয়েচার ঘুরে বেড়াচ্ছে আর তারা সোলজারদের উপর আক্রমণ করছে। জোয়ান এবং অ্যালেক্স অনেক ভয় পেয়ে যায় আর তারা বুঝতে পারে যে সোলজাররা ক্রিয়েচারগুলোকে সেখানে বন্দি করে রাখতে চেয়েছিল যাতে তারা কারো ক্ষতি করতে না পারে। এদিকে ক্রিয়েচারগুলো তাদেরকে দেখতে পেয়ে তাদের পিছু নিতে শুরু করে আর সমস্ত ক্রিয়েচারগুলো গাড়ি সরিয়ে বের হয়ে আসতে শুরু করে। এরা উল্টে যাওয়া গাড়ির পিছনে লুকিয়ে পড়ে আর সবকিছু শান্ত হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। ক্রিয়েচারগুলো তাদের লোকেশন ট্রেস করে ফেলে, যার কারণে তারা নিজেদের জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে। ক্রিয়েচারগুলো তাদের পিছনে পিছনে ছুটতে শুরু করে। অনেক দূর যাওয়ার পর তাদেরকে একটি লোক ভিতরে আসতে বলে আর সে উপর থেকে আগুন ফেলে, যা দেখে ক্রিয়েচারগুলো সরে যায়। তারপর জওয়ানরা ভেতরে ঢোকার পর দেখতে পায় এটা একটা চার্জ আর এখানে অনেক সার্ভাইভার লুকিয়ে আছে। তখন চার্জের লিডার নান তাদেরকে ছাদে নিয়ে যায় এবং সে আকাশে আগুনের মতো বস্তুটাকে দেখায়। সে বলে এটা হচ্ছে এক ধরনের স্পেসশিপ
যেটা কিনা অন্য কোনো গ্রহ থেকে এই আকাশে ঘুরে বেড়াচ্ছে। এইগুলো আকাশে দেখা যাওয়ার পর থেকে চারদিকে অদ্ভুত সব ক্রিয়েচারগুলো ঘুরে বেড়াচ্ছে। হতে পারে ক্রিয়েচারগুলো অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীতে চলে আসছে, অর্থাৎ তাদের সামনে আরো কোনো বড় ধরনের বিপদ আসতে চলেছে। দেখতে দেখতে রাত হয়ে যায়, তাই জোয়ান এবং অ্যালেক্স তাদের টিমের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে গিয়ে তাদেরকেও এই ক্রিয়েচার সম্পর্কে সতর্ক করতে হবে, কিন্তু নান এখানে তাদেরকে দরজা খুলতে দিচ্ছিল না, কারণ কোনোভাবে যদি ক্রিয়েচারগুলো বুঝতে পারে যে এখানে মানুষ আছে, তাহলে সবগুলো ক্রিয়েচার একসাথে আক্রমণ করবে এবং সবাইকে মেরে ফেলবে। তাই তারা যেন সকালে যায়। তাই জোয়ান এবং অ্যালেক্স সিদ্ধান্ত নেয় আজকের রাত্রটা তারা এখানেই থাকবে। গভীর রাতে জোয়ান কিছু একটা আওয়াজ শুনতে পায়, তাই ছাদের উপরে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় বাহিরে শত শত ক্রিয়েচার রয়েছে, আর এদের সংখ্যা আস্তে আস্তে আরো বাড়তেই আছে। সামনে এমন একটি সময় আসতেছে যে চার্চের কেউই বাঁচতে পারবে না। তাই জোয়ান সবাইকে সতর্ক করার জন্য নিচে আসে, আর জোয়ান সবাইকে বলে তাদের এখনই এখান থেকে বের হয়ে যাওয়া উচিত, কারণ সকাল হতে হতে এখানে হাজার হাজার ক্রিয়েচার এসে জড়ো হবে। রাত হবার কারণে সম্ভবত ক্রিয়েচারগুলো এখন ঘুমাচ্ছে। তারপর সারিবদ্ধ হয়ে আওয়াজ না করে সবাই সামনের দিকে চলতে থাকে। কিছুটা দূরে এসে বাকিদের সে একটা বাসে ঢুকিয়ে দেয়। সেখানে একটি দেওয়াল ছিল, তাই জোয়ান এবং বেশ কয়েকজন সেই দেওয়ালটি ভাঙ্গা শুরু করে, যাতে এই জায়গা দিয়ে এখান থেকে পালাতে পারে। অপরদিকে বাসের মধ্যে একটি ছোট্ট বাচ্চা ছিল। হঠাৎ করে বাচ্চাটি কাঁদতে শুরু করে। তার কান্নার আওয়াজ শুনে সেখানে বেশ কয়েকটি ক্রিয়েচার চলে আসে। ক্রিয়েচারগুলো বাসের উপর হামলা করতেই যাবে, ঠিক তখনই তাদের মধ্যে এক বয়স্ক দম্পতি ছাদের উপরে চলে যায়। সেখানে গিয়ে অনেক জোরে জোরে ঘন্টা বাজাতে শুরু করে, যার কারণে ক্রিয়েচারগুলো মনোযোগ সেই দিকে চলে যায়। এই দম্পতি অন্যদের বাঁচানোর জন্য তাদের নিজেদের জীবন উৎসর্গ করে দেয়। অন্যদিকে জোয়ানরা যখন সে দেয়ালটি ভাঙে তখন দেখতে পায় সে দেয়ালের পিছনে কোনো রাস্তা নেই। তাই জোয়ান এবং বাকি সঙ্গীরা এখান থেকে একটি গাড়ি নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়, আর সেখান থেকে তারা একটি ভালো গাড়ি বের করেও ফেলে। তারা যখন গাড়িটি স্টার্ট দেয় তখন ক্রিয়েচাররা তাদের উপস্থিতি টের পেয়ে যায় আর তাদের দিকে এগিয়ে আসতে থাকে। জোয়ান ক্রিয়েচারগুলোকে শুট করতে করতে সকলকে নিয়ে গাড়িটির মধ্যে উঠে যায়, আর গাড়ি নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা তাদের বাড়ির সামনে চলে আসে। জোয়ান বাকি সবাইকে বিদায় জানিয়ে বাসার ভেতরে আসে, এটা দেখার জন্য যে তারা সবাই ঠিক আছে কিনা। এখানে সে তার মেয়েকেও দেখতে পায়, যাকে খোঁজার জন্য জীবনের সব থেকে বড় রিস্ক নিয়েছে। ক্লারা গত রাতে এখানে এসেছে। সে জানতো অ্যালেক্স তার বাবার খুব ভালো বন্ধু, তাই তার বাবা মা এখানেই থাকতে পারে। এতদিন পর জোয়ান এবং তার স্ত্রী মেয়েকে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অপরদিকে বাকি সবাই প্রস্তুতি নিচ্ছিল সেই সেফ আইল্যান্ডে যাওয়ার জন্য। তখন সেখানে সার্ভাইভারদের আরো একটি গ্রুপ চলে আসে। সে তখন অ্যালেক্সকে অফার দেয় তার ঘর আর গ্যারেজের বদলে তার হোম ট্রাকটা নিয়ে নেক, যেখানে অনেকজন লোক আরামে থাকতে পারবে এবং তারা খুব দ্রুত সেই সেফ আইল্যান্ডে পৌঁছাতে পারবে। এখানে অ্যালেক্স তো এমনিতেই সেই সেফ আইল্যান্ডে যেতে চায়, তাই সে এই অফারে রাজি হয়ে যায়। তারপর ফাইনালি সব মেম্বাররা ট্রাকে করে আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তারা যখন ড্রাইভিং করে সমুদ্রের কাছাকাছি এসে পৌঁছায় তখন তারা এখানে আরও একটি সমস্যার সম্মুখীন হয়। এখানে পৃথিবীর বদলে যাওয়া জলবায়ুর কারণে পানির লেভেল অনেক কমে গেছে, তাই তাদেরকে অন্য কোনো লোকেশন খুঁজতে হবে। এখান থেকে তারা বোট ব্যবহার করতে পারবে না। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, তাই তারা সিদ্ধান্ত নেয় আজকের রাত্রটা তারা এখানেই কাটাবে। তারা একটি শপিং মলে চলে আসে, যেখানে আগে থেকে অনেক সার্ভাইভার আশ্রয় নিয়েছে। এমনকি গতকালকে তাদের সাথে থাকা সেই সার্ভাইভাররাও এখানে আশ্রয় নিয়েছে। এমন সময় হঠাৎ করে ক্লারা সেখানে অদ্ভুত আচরণ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে আবার সে ঠিক হয়ে যায়। জোয়ান তখন ভাবে অসুস্থতার জন্য সম্ভবত ক্লারা এমন করছে। তারপর সবাই বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জোয়ানের ঘুম ভেঙে যায়, কারণ সেই শপিং মলের মধ্যে সবার চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে যখন বিষয়টা চেক করতে আসে তখন সে দেখতে পায় বাহিরে স্নোফল পুরোপুরিভাবে থেমে গিয়েছে এবং আস্তে আস্তে রৌদ্র উঠছে। সেই সাথে মানুষ এখন বাহিরে যেতে পারছে, তাদের এখন কিছুই হচ্ছে না। অর্থাৎ স্নোফল চলে যাওয়ার কারণে বিষাক্ত গ্যাসও চলে গেছে। এটা দেখে সবাই অনেক খুশি হয়, কারণ পুরো পৃথিবী এখন মানুষের বসবাসের উপযোগী হয়ে উঠবে। তারা যখন বাহিরে দাঁড়িয়ে এটা ভাবছিল ঠিক তখনই সেখানে একটি গ্যাং চলে আসে, আর গাড়ি থেকে বের হয়ে তারা অনবরত গুলি ছুটতে থাকে। সবাই তখন নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে। এদিকে জোয়ান তার টিমকে বাঁচানোর জন্য বন্দুক নিয়ে একাই সেই গ্যাংয়ের বিরুদ্ধে লড়াই করতে থাকে। সৌভাগ্যবশত কিছুক্ষণের মধ্যে সেখানে সোলজাররা চলে আসে আর সবাইকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। সোলজাররা তাদেরকে গাড়িতে করে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছিল। তখন তারা দেখতে পায় রৌদ্র ওঠার কারণে বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে, আর চারপাশে সমুদ্রের পানি দিয়ে ভরতে শুরু করেছে। আর আশেপাশে এখন সে অদ্ভুত ক্রিয়েচারগুলোকেও দেখা যাচ্ছে না। এখান থেকে সিন শিফট হয়ে কয়েক সপ্তাহ পরের দৃশ্য আমরা দেখতে পাই। জোয়ান এবং তার সাথে থাকা সকল সার্ভাইভাররা এখন আর্মি ক্যাম্পে থাকতে শুরু করে। এখানে সোলজাররা সবাইকে আর্মির ট্রেনিং দেয়, যাতে সবাই মিলে সেই ক্রিয়েচারগুলোকে মারতে পারে আর পৃথিবীকে বসবাসের উপযোগী করে তুলতে পারে। অন্যদিকে রেডিও সহ যত ইলেকট্রনিক্স ডিভাইস ছিল সবকিছু আস্তে আস্তে কাজ করতে শুরু করেছে। আর মিলিটারি ক্যাম্পের রেডিওর মাধ্যমে তারা সবাই জানতে পারে পুরো পৃথিবী থেকে সেই বিষাক্ত গ্যাস চলে গেছে, কিন্তু কেউই বুঝতে পারছে না এসবের শুরু কি জন্য হলো আর থেমে গেল কিভাবে। তারপর একদিন সোলজাররা তাদের মধ্য থেকে কয়েকজন মানুষকে শহরে পাঠানোর সিদ্ধান্ত নেয়, যাতে করে সেখানকার অবস্থা সম্পর্কে তারা জানতে পারে যে শহর এখনো মানুষে থাকার উপযোগী আছে কিনা। সেখানে যেতে তাদেরকে একটি ট্রেন ব্যবহার করতে হবে, যেটা সোজা তাদের শহরের দিকে যায়। পরদিন সবাই মিলে সেই ট্রেনটির মাধ্যমে শহরে প্রবেশ করে। তবে ট্রেন থেকে নামার পরে তারা দেখতে পায় শহরের অনেক জায়গা ধ্বংস হয়ে গিয়েছে। পুরো শহর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব নেই। তারপর তার আশেপাশে সবকিছু পরীক্ষা করে আশ্চর্য হয়ে যায়, কারণ আশেপাশে একটিও ক্রিয়েচার দেখা যায় না। তবে তারা বুঝতে পারছে না হঠাৎ করে ক্রিয়েচারগুলো কোথায় গেল। হয়তোবা পৃথিবীতে সেই বিষাক্ত গ্যাস না থাকার কারণে ক্রিয়েচারগুলো চলে গেছে। তবে শহরের অনেক জায়গায় কিছু মানুষকে দেখা যায় যারা অদ্ভুত ধরনের আচরণ করছিল। আরও অনেক প্রশ্ন রেখে সিরিজের প্রথম সিজন এখানেই শেষ হয়। সিরিজের দ্বিতীয় সিজনে সম্ভবত আমরা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাব। সিরিজের দ্বিতীয় সিজন এখনো রিলিজ হয়নি। রিলিজ হওয়ার সাথে সাথে আপনাদের জন্য নিয়ে আসবো, ততক্ষণ পাশে থাকবেন। আর একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।